নমস্কার বন্ধুরা, আমি তানিস আর আপনারা শুনছেন রহস্য রোমাঞ্চ, যেখানে দীর্ঘশ্বাসও রুদ্ধশ্বাস হয়ে যায়। আজকে বন্ধুরা, আমি যার ঘটনা বা যার কাছ থেকে শোনা গল্প বলবো তার নাম হচ্ছে প্রান্তিক সাহা। সম্পর্ক ওনাকে আমি দাদা বলেই ডাকি। তো ওনার বাড়ি হচ্ছে পুরুলিয়াতে। তো ওনার এই যে পুরো ঘটনাটা, এটা ওনার কর্মজীবনে, যখন উনি ত্রিপুরাতে একটা ব্যাংকে চাকরি করতেন। ব্যাংকে যখন উনি চাকরি করতেন তখন ত্রিপুরাতে উনি এবং ওনার ওয়াইফ দুজনা থাকতেন, বাকি ফ্যামিলি পুরোটাই পুরুলিয়াতে থাকতো। ওই চাকরি করার সময়তে ওনার ব্যাংকে একটা জন কলিগ ছিল যার নাম ছিল সীমন্ত। উনি ত্রিপুরার লোকাল লোক। তো এনার সাথে প্রান্তিকদের খুব একটা ভালো সম্পর্ক ছিল না কোনো সময়। প্রথম থেকে প্রান্তিকদাকে বেশ কিছু হিট করে করে মানে যে ঠ্যাস মেরে কথা বলতো। তো এইভাবে ওদের ওখানে 2 বছর চলতে থাকে, 2 বছর উনি ওখানে কাজ করতে থাকে। তো এরই মাঝে একদিন একটা ঘটনা ঘটে। টিফিনে যেহেতু ব্যাংকের ঠিকঠাক টিফিনের কোনো টাইম নেই, একজনের পরিবর্তে একজন টিফিন খেতে যায়। তো সেরকম টিফিন খেতে প্রান্তিকটা আগে যাওয়াতে ওটা ওনার ভালো লাগে না সুমন্ত দার, এবং ওনাকে বেরিয়ে এসে বেশ কিছু কথা শোনায়, এবং কথা শোনাতে শোনাতে একটা কথা বলে যে এরা সব বাইরে থেকে এসে আমাদের কাজগুলো দখল করে বসে আছে। এই কথাটা শোনার পর প্রান্তিকদার নিজেকে ঠিক রাখতে পারে না, এবং একটু হাতাহাতি হয় দুজনের মধ্যে। সীমন্তদা ধাক্কাধাক্কি করাতে প্রান্তিকদাও গায়ে হাত তুলে দেয়, যার পরে কথাটা ম্যানেজার অব্দি পৌঁছায়, ওদেরকে কিছুটা বোঝানো হয়, কিছুটা পর নর্মাল। এই ঘটনার পরের দিন, এই ঘটনাটা যেদিন হয় সেটা নাকি শুক্রবার ছিল। এটা প্রান্তিকদের খুব ভালো করে মনে আছে, আমাকে বারটাকেও বলে দিয়েছিল, তাই আমি আপনাদেরও বলে দেবো। এই শুক্রবারের পরে যখন শনিবার আবার ওরা ডিউটিতে যায়, তখন প্রান্তিকদের নোটিস করে যে সীমান্ত না ওকে কোনো ঠ্যাস মেরে কথা বলছে, না ওর সাথে কোনো কথা বলছে। তো প্রান্তিকদা মনে মনে ভাবে চলো যাক, কথা না বলাই ভালো। তো যাই হোক, সেদিন ওনারা ডিউটি করে চলে আসে, সীমন্ত চলে যায়, প্রান্তিকদাও চলে আসে। আসার পরে প্রান্তিকদার বৌদির মধ্যে একটা কথা হয় যে চলো কালকে ছুটি আছে, আজকে একটুখানি ঘুরে আসি। তেরই কথার মাঝখানে হঠাৎই একটা ফোন প্রান্তিকদার ফোনে বেজে ওঠে। ফোনটা নিয়ে দেখে ফোনটা সীমন্তদা করেছে। তো সীমন্তদার ফোনটা ওরকম হঠাৎ দেখে প্রান্তিকদা একটু চিন্তায় পড়েছে যে কেন আবার হঠাৎ ফোন করলো আমাকে। তো যাই হোক, কলিগ ফোন করেছে, তুলতে তো হবে। ফোনটা তুলে দেখছে ফোনের ওপারে কিন্তু সীমন্তদা নেই, ফোনের ওপারে আছে হচ্ছে সীমন্তদার ওয়াইফ। উনি ফোনটা করে বলছেন যে যেটা হয়েছে সেটা তো ঠিক হয়নি তোমাদের মাঝখানে, এটাকে মিটিয়ে নেয় ভালো। সীমন্ত খুব গিল্টি ফিল করছে, তা আমি চাই তুমি যদি একবার কালকে আমাদের বাড়িতে আসতে তোমার ওয়াইফকে নিয়ে। তো যাই হোক, প্রান্তিকদের বিষয়টাকে এড়িয়ে যায়, যাবো না এরকম একটা কথাবার্তা বলে মানে ঠিক আছে দেখছি সময় হবে, যেরকম আমরা বলে থাকি আর কি। তো সেরকম ভাবে বিষয়টাকে এড়িয়ে যায়। তো ওদিক থেকে সীমন্ত আর বউ বুঝতে পারে যে হয়তো প্রান্তিকদা আসতে ইন্টারেস্টেড নয়। তো যাই হোক, তারপরে প্রান্তিকদাদের সাথে একটা ঘটনা ঘটে সেদিনই, যেটা ওরা একদমই আশা করেনি যেটা হতে পারে। হঠাৎই সন্ধ্যের দিকে, যত সময় সন্ধ্যে 6:30 কি 7টা এরকম একটা টাইমে দরজাতে কলিং বেল বাজে। দরজাটা খুলে দেখে যে সীমন্তদা এবং সীমন্তর ওয়াইফ দুজনাই সেজে গুজে ওদের বাড়িতে চলে এসেছে। তো যাই হোক, একটু অবাক হলো, ভিতরে আসতে বলা হয়, অতিথিদের যেভাবে ডাকা হয় সেভাবে 2-4টে কথা, এবং কথার মাঝখানে সীমন্তদা রীতিমতো ক্ষমা চায় যে আমার ভুলই হয়েছে তোমাকে এই ধরনের কথাবার্তাগুলো বলার। তো বলাটা ঠিক হয়নি, এবং সাথে সীমন্তর বউ বলে, এবং তারপরে যাই হোক পাঞ্জিরা বিষয়টাকে ভুলেই যায় এক কথা। তারপর তোমাদের চা খাওয়া হয়, বেশ কিছুক্ষণ গল্প গুজব হয়। তারপর 8টা নাগাদ সীমন্তদা বাড়ি যাওয়ার জন্য উঠে পড়ে, সীমন্তর বউ। এবং বাড়ি যাওয়ার সময়তে জোর করেই একটা শাড়ি, যেটা বলে নাকি ত্রিপুরার ওখানকার কিছু স্পেশাল শাড়ি থাকে না, প্রত্যেক এরিয়ায় কিছু স্পেশাল শাড়ি, তো ওখানকার কিছু একটা স্পেশাল শাড়ি প্রান্তিকদার ওয়াইফকে, মানে আমাদের প্রান্তিকদার বউকে অ্যাজ এ গিফট জোর করে মানে বলপূর্বক দেয়। এবং দেওয়ার পরে তারপরে ওরা প্রথম থেকে নিতে না চাইলেও জোর করে দেয়, তারপরে দেয় দিয়ে 8-7টার দিকে নেওয়ার পর ওরকম একটা টাইম করে ওরা দুজনে বাড়ি চলে যায়। প্রান্তিকদার দিক থেকে কিন্তু যে ঝামেলাটা তার আগের দিন হয়েছিল সেটা সম্পূর্ণভাবেই শেষ করে দেয়, ওরা বিষয়টাকে ভুলে যায়। এরপরে রবিবারে ছুটি যায়, সোমবার আবার প্রান্তিকদা অফিসে যায়। অফিসে যাওয়ার পরে একটা জিনিস প্রান্তিকদা নোটিস করে, সীমন্তদা কিন্তু আর প্রান্তিকদার সাথে অফিসে কোনো রকম কোনো কথা বলছে না। ঠিক যেরকমটা শনিবার দিন কথা বলেন, ঠিক সেম, মানে ওই দিন যে বিকেলে গেছিল, অতক্ষণ থেকেছে, অত কথা হয়েছে, এরকম কোনো কিছুই যেন ওনার ব্যবহারে আর বোঝা যাচ্ছে না। তো প্রান্তিকদা বিষয়টাকে বুঝতে পারে, নোটিশও করে, কিন্তু তারপর আর প্রান্তিকদা কথা বলার কোনো রকম চেষ্টা করে না।
তো সেদিন দুপুরে মোটামুটি 2টো-2:30টার দিকে হঠাৎই বৌদি অর্থাৎ প্রান্তিকদার যিনি ওয়াইফ, এখানে বলে রাখি প্রান্তিকদার যিনি বউ আছে তার নাম হচ্ছে পূজা। ইনি ফোনটা করেন এবং ফোনটা করে প্রান্তিকদাকে বলে যে তুমি একটু তাড়াতাড়ি বাড়ি আসতে পারবে। সবাই জিজ্ঞেস করে যে কিসের জন্য, কেন কিছু হয়েছে? বলে না, আমার বাড়িতে একটু ভয় ভয় লাগছে, তুমি আসলে খুব ভালো হয়। তো যাই হোক, প্রান্তিকদা ফোনের এপার থেকে বোঝায় যে দেখো আমি চলে যাবো, তাড়াতাড়ি আসার চেষ্টা করছি, তবে এখন তো বেরোনো যাবে না, সবে সোমবার, সপ্তাহ প্রথম দিন। তো ঠিক আছে। তো উনি সেরকম ভাবে ওনার সময় করে প্রান্তিকদা বাড়ি ফেরার পরে দেখে বৌদি ওনাদের যে বাড়িতে একটা কিচেন আছে, একটা ডাইনিং প্যাসেজ আর 2টো বেডরুম, আর বাথরুম 2টো বেডরুমের সাথে অ্যাটাচড, কোনো কমন আলাদা বাথরুম নেই। এবং 2টো বেডরুম থেকে যদি বেরোনো হয় তাহলে প্রথমে আসবে হচ্ছে গিয়ে ওনাদের ডাইনিং প্যাসেজ, আর বাড়ির মেন ডোরটাও যদি খোলা হয় তাহলে ডাইনিং প্যাসেজেই ঢোকা হবে। ঘরে ঢুকে বাঁদিকে বেডরুম 2টো, ডান দিকে কিচেন। তো বাড়িতে ঢুকে দেখে যে বৌদি একটা বেডরুমে, যেটা ওদের কমন বেডরুম, যেটা ওরা দুজন থাকে, সেই বেডরুমে চুপচাপ একদম পাথরের মতন বসে আছে। ঢুকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিসের জন্য ভয় পেয়েছো? তখন বৌদি বলে যে কি বলবো, আমি তো ঠিক আমি ভয় পাওয়ার নির্দিষ্ট কোনো কারণ তো বৌদির কাছে তখন ছিল না। বৌদি শুধু বলে যে আমি যখন রান্না করছিলাম তখন আমার বারবার মনে হচ্ছিল যে কোনো একজনের কোনো একজন ডাইনিং প্যাসেজে আসছে এবং যাচ্ছে, তার প্রেজেন্সটা বৌদি এতটাই তীব্রভাবে অনুভব করেছিল যে উনি কিছুক্ষণ পরে এতটা ভয় পায় যে উনি ঘর থেকে পর্যন্ত বেরোতে পারেনি। তো যাই হোক, এটা শুনে প্রান্তিকদা বলে তোমার মনের ভুল, চলো তোমাকে আমি ঘুরিয়ে নিয়ে আসছি। তো ওরা ঘুরতে যায় সন্ধ্যের দিকে। যখন ওরা বাড়ি ফেরে তখন এর আবার 10টা 10:30 বাজে, খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছে। বাড়ি ফিরে ওদের মাথায় হাত, বাড়ি ফিরে দেখে ওদের বেডরুমের আলমারিটা পুরোটা খোলা, প্রত্যেকটা জামা কাপড় যা ছিল সব মনে যেন কেউ টেনে হিচড়ে নামিয়ে ফেলে দিয়েছে, সমস্ত কিছু। তো এটা দেখে ওরা একটু অবাক হয়, দেখে আলমারির জিনিসপত্র চুরি হয়েছে কিনা। তো দেখে কিছু চুরি হয়নি। আর একটা কথা বলে রাখি, ওরা যেখানে থাকতো সেটা একটা কলোনি টাইপের ছিল। টোটাল 6টা, ওই একই রকমের 6টা বাড়ি, ওখানে 6টা বাড়িতে 6টা আলাদা আলাদা পরিবার, এবং প্রত্যেকে বাইরে থেকে সেখানে ভাড়া থাকে। আর ওই গোটা কলোনিটা পাচ্ছিল দেখে তার একটা সিকিউরিটি গার্ডও ছিল। তাকে ডাকে, জিজ্ঞেস করে কেউ এসেছিল কিনা, সিসিটিভি চেক করা হয়, কিন্তু কাউকে দেখা যায় না কলোনিতে আলাদা অচেনা কাউকে ঢুকতে। এবং যেহেতু কিছু চুরিও হয়নি, তাই বিষয়টাকে ওরা সেভাবে না নিয়ে আলমারিটা গুছিয়ে রেখে সেদিনকার মতো জিনিসটাকে ধামাচাপা দেওয়া হয়। তবে সেই দিন বৌদি কিন্তু একটা জিনিস নোটিশ করে, যেটা প্রান্তিকদাকে সেই দিন বলেনি। বৌদি নোটিশ করে যে গোটা আলমারির সমস্ত কিছু মনে হয়েছে যেন একদম ছুঁড়ে ফেলা হয়েছে, কিন্তু যে শাড়িটা ওনাকে গিফট হিসেবে দিয়ে গেছে সীমন্ত দ্বারা, সেই শাড়িটাকেও নিচে রাখা, কিন্তু খুব যত্ন সহকারে, ওর ভাঁজ কিন্তু ভাঙেনি এক ফোঁটাও। যাই হোক, বৌদি মনে করে যে হয়তো ওটা সামনেই ছিল, পড়ে গেছে, বাকিগুলো টেনে হিচড়ে ফেলা হয়েছে। ওরা বিষয়টাকে ওখানে রফা দফা করে ছেড়ে দেয়। এরপর 2-1 দিন ধরে বাড়িতে যেটা হতে থাকে সেটা প্রায় সন্ধ্যের পরে গোটা বাড়িতে, সব জায়গাতে একসাথে না, কোনো জায়গায় হয়তো দেখা গেল ডাইনিং প্যাসেজে অথবা কোনো বেডরুমে অথবা কিচেনে হঠাৎই মনে হতো যেন খুব তীব্র পচা একটা গন্ধ নাকের কাছে খুব গতির সাথে ভেসে চলে গেল। এই জিনিসটা করা কমপক্ষে 2 থেকে 3 দিন খুব ভালোভাবে নোটিশ করতে থাকে। এবং আস্তে আস্তে যেটা ওদের বাড়িতে পরিবর্তন হয়, প্রান্তিকদার বউয়ের মধ্যে, বৌদির মধ্যে ছোটখাটো বিষয় নিয়ে খুব অশান্তি হতে শুরু করে। বাড়িতে শুধু অশান্তি নয়, একটা আলাদা কিছু প্রেজেন্সও প্রথমে শুধু বৌদি এবং ধীরে ধীরে দাদা প্রান্তিকদাও আস্তে আস্তে অনুভব করতে থাকে। হয়তো দাদা যেটা ফার্স্ট অনুভব করার কথা আমাকে বলে, যে দাদা একদিন সেভিংস করছিল বাথরুমে, দাদা হঠাৎ করে মনে হলো কেউ বা কোনো একটা শক্তি যেন হাত থেকে খুব জোরে নড়িয়ে দিয়ে চলে গেল, এবং দাদার গালের কাছে বেশ কিছুটা কেটে গেছিল। তো এই ধরনের নানা রকম অনুভূতি দিয়ে ওরা প্রায় 2 সপ্তাহ মতন ওই বাড়িতে কাটায়। তারপর একদিন, যেদিন সবচেয়ে মারাত্মক ওদের বাড়িতে একটা ঘটনা ঘটে গেল, রাত্রেবেলাতে ওরা কিন্তু এর মধ্যে 2 সপ্তাহ ধরে কিন্তু একটা কিছু প্রেজেন্স দুজনে অনুভব করেছে, অর্থাৎ দুজনের মাইন্ডেই কিন্তু একটা ভয় কিন্তু কাজ করছে। একটু ভাবুন যে আমরা কেউ একজন বাড়ি থেকে অতটা দূরে রয়েছি, ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়ায় বাড়ি, আর আমি ত্রিপুরার মতো একটা জায়গায় রয়েছি, সেরকম জায়গাতে আমি একটা বাড়ি ভাড়া করে থাকছি, এবং সেই বাড়িতে প্রায় একটা কারো প্রেজেন্স আমরা বুঝতে পারছি, ঘরে হাঁটার একটা হালকা আওয়াজ মনে হচ্ছে,
একটা পচা তীব্র গন্ধ চারিদিকে আসছে, অথচ সেই সমস্যাটা আমরা আমাদের কারোর সাথে শেয়ারও করতে পারছি না ঠিকভাবে। তো যাই হোক, তো সেরকম ভাবে ওদের মাইন্ডে কিন্তু এরকম একটা জিনিস চলছে অনবরত। তো একটা ঘটনা ঘটে যায় যেটা সবচেয়ে মারাত্মক। সেটা হচ্ছে গিয়ে একদিন রাত্রের বেলা দুজনে শুয়ে ঘুমোচ্ছে, প্রায় 2:30 কি 3টে বাজবে এরকম সময় প্রান্তিক তার ঘুমটা ভাঙে। প্রান্তিক তার ঘুমটা ভেঙেই আহ তাকিয়ে দেখে যে বৌদি মানে নিষ্পলক, মানে মানে একদম পলক না ফেলে পায়ের দিকে কোনো একটা কিছুর দিকে তাকিয়ে রয়েছে একদম এক দৃষ্টিতে। সেটা দেখেই প্রান্তিক দাও সব হট করে, যেটা হয় না কাকে দেখছে সেরকম ভাবে হট করে সামনের দিকে তাকায়, আর তাকাতেই দেখে যে কোনো একটা অবিকল একটা নারী মূর্তি যেন সামনেখানে প্রেজেন্ট, এবং কয়েক সেকেন্ড নয়, কয়েক মিনিটের কাছাকাছি। এবং এই পুরো টাইমটাতে প্রান্তিকদা যেন সম্পূর্ণ পাথর হয়ে গেছে, কোনোভাবে না কথা বলতে পারছে না, আর ঘুরে বৌদির দিকে তাকাতে পারছে, জাস্ট ওই মেয়েটার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এবং তারপর হঠাৎ করে সব ফাঁকা, একদম খালি। দুজনে ধর্মর করে উঠে বসে, দুজনের মধ্যে যেন সেন্স ফিরে বসে, এবং দুজনা কিন্তু এই প্রেজেন্সটা প্রথমবারের জন্য একসাথে ফিল করে, এবং ওরা ফিল করে যে গোটা ঘরে একদম পচা তীব্র, মানে মাছ পচা বা মাংস এই ধরনের তীব্র একটা গন্ধ কিন্তু ওরা গোটা ঘরে খুব ভালোভাবে অনুভব করে। এই অনুভূতির পরে ওদের পক্ষে আর ওই বাড়িতে ওইভাবে থাকাটা সম্ভব ছিল না, এবং ওরকম একটা বাইরে গিয়ে হঠাৎ করে একটা বাড়ি চেঞ্জ করাও কিন্তু খুব সহজ নয় যে আজকেই চাইলে চেঞ্জ করে দিলাম। তো সেক্ষেত্রে তখন ওরা সাহায্য নেয় ওইখানিকের যে কলোনি থাকতেন ওই কলোনেরই আর একজন বাঙালি মহিলার কাছে, যিনি ওখানে প্রায় 17-18 বছর ধরে রয়েছেন। তার বয়স প্রায় 55-56, তিনি আর তার হাজবেন্ড ওখানে থাকেন, এবং তার যে ছেলে আছে দেশের বাইরে, যত সময় আমাকে জায়গাটার নাম বলেছিল কিন্তু আমরা নোট করা হয়নি। তো লাইক আমি ধরে নিচ্ছি ইন্ডিয়ার বাইরে কোনো একটা জায়গাতে জব করে, তো ওনারা ওখানেই থাকেন, ওনার ছেলে 5-7 বছরে এত একবার আসে এরকম ব্যাপার। তো ওনার সাথে এদের সম্পর্কটা বেশ ভালোই ছিল, যেহেতু ওখানে ওরাই বাঙালি, মানে একদম ওয়েস্ট বেঙ্গল, ওখানে সবই প্রায় বাংলায় কথা বলে, আর এনারা ছিল ওয়েস্ট বেঙ্গল থেকেই, তো সম্পর্কটা খুব ভালো ছিল। তার কাছে গিয়ে সমস্ত ঘটনাটা বৌদি গিয়ে বলে। তখন উনি সব শোনার পরে বলে যে তুমি এক কাজ করতে পারো, ওদের ওইখানে কোনো একজন বাবা আছেন, কোনো একজন তান্ত্রিক, যার কাছে গেলে নাকি সমস্যার সমাধান হতে পারে। তো রীতিমতো ওরা ওইখানে যায়, ওই তান্ত্রিকের কাছে পৌঁছায়। তান্ত্রিকের কাছে পৌঁছানোর পরে বুঝতে পারে যে ওই তান্ত্রিক কিন্তু বাঙালি নন, মানে স্পষ্ট বাংলা ভাষায় উনি কথা বলতে পারেন না। ওনার বাড়ি উনি বলেছিলেন বিহারি, বিহারি একজন তান্ত্রিক, যাকে ওরা নিয়ে আসে। তাকে সমস্ত কথা বলে এবং সে তখন আসতে রাজিও হয়। সে বাড়িতে আসে এবং বাড়িতে আসার পরে সে ঢুকেই বলে যে তোদের বাড়িতে কিছুদিন আগে কেউ বা কারা এসেছিল, বা তোরা কি কোনো কিছু বাড়িতে নতুন কিনে এনেছিস? দি বলেছে, ওরা প্রথমে বিষয়টাকে বুঝতে পারেনি, তো বলছে না বাবা সেরকম তো কিছু নয়। তখন বলে কি তোরা কি নতুন কোনো লাল পেড়ে শাড়ি কিনেছিস? এই কথাটা যখন উনি বলে তখনই কিন্তু ওদের মাথায় প্রথম স্ট্রাইক করে, বৌদির মাথায় সব থেকে বেশি স্ট্রাইক করে যে যে শাড়িটা সীমন্তদা দিয়েছিল সেটা লাল পেড়ি, এবং সেই শাড়িটাই কিন্তু যে আলমারিতে যখন সমস্ত কিছু ফেলে দেওয়া হয়েছিল তখন তো ওই শাড়িটাই একমাত্র ছিল যেটা কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা ছিল। তখন বৌদি কিন্তু পুরো ঘটনাটা খুলে বলে যে ওই সময় এরকম এরকম কিছু ঘটনা ঘটেছিল। উনি সবকিছু শোনার পরে বলে যে এক কাজ কর, শাড়িটা নিয়ে আয়। তো শাড়িটা এনে ওনার কাছে দেওয়া হয়। শাড়িটা যখন খোলা হয় তার আগে বৌদি কিন্তু শাড়িটাকে খুলে দেখেনি। শাড়ি যখন খোলা হয় রীতিমতো শাড়ির ভিতরে শামুক, মানে সেই ছোট ছোট যে শামুকগুলো হয় সেই শামুককে খুব ভালো করে সিঁদুর দিয়ে মাখিয়ে ওই শাড়ির ভিতরে 2-4টে ঢুকিয়ে রাখা হয়েছিল। তো ওটাকে দেখার পরে উনি হাতে নিয়ে কিছু মন্ত্র পড়ে, কিছু কথা রিচুয়ালস করে, এবং তারপরে বলে যে তোদের বাড়িতে প্রেত চালনা করা হয়েছে, তোদের আয় উন্নতিকে শেষ করে দেবে, তোদের শরীর স্বাস্থ্য খুব খারাপ করে দেবে, আর যদি কিছুদিন সময় পেত তাহলে হয়তো তোদের দুজনের মধ্যে কোনো একজনের প্রাণ চলে যেত। তো এই কথাটা বলার পরে দুজনাই ভয় পায়, এবং তারপর বলে যে আমি তোদের ঘর থেকে প্রেত বাধা আমি সরিয়ে দেবো, কিন্তু কিছু রিচুয়ালস করতে হবে। তার জন্য ওরা একটা দিনক্ষণ স্থির করে, আর বলে যে যতক্ষণ এই রিচুয়ালসটা আমি কমপ্লিট করছি ততক্ষণ যেন সীমন্তর কাছে এই খবরটা না যায় যে তোর এটা জেনে গেছিস। তো যাই হোক, রিচুয়ালস করার দিন 2-1 দিনের মধ্যেই রাখা হয়,
এই 2-1 দিন রিচুয়ালস হওয়ার আগে অব্দি ওদেরকে কিছু ধাগা ধাগা বেঁধে দেয়, ঘরের মধ্যে চারিদিকে কিছু ছোট ছোট প্রেক পুঁতে দেওয়া হয়। এন্ড দেন নর্মালি আবার সেই 2 দিন পর্যন্ত ওই বাড়িতে সেরকম কোনো উৎপাত না হলেও ওরা কিন্তু বাড়িতে প্রায় পচা গন্ধটাকে অনুভব করতো। তারপরে উনি ওনার দিন মতন আসে এবং আসার পরে সমস্ত জিনিসপত্র সরঞ্জাম নিয়ে বসা হয়, একটা ছোট পুতুল সামনে রাখা হয় এবং কিছুক্ষণ পরে ওনারা সবাইকে বলে যে তোমরা একটা কাজ করো, তোমরা বাইরে চলে যাও, তোমরা বাইরে দাঁড়াও, ভিতরে কারোর আসার দরকার নেই। তো এরা সবাই রীতিমতো বাইরে চলে যায় এবং বাইরে যাওয়ার পর ওরা কিছু আওয়াজ শুনতে পায়। সেটা ঠিক মনে হচ্ছিল একটা বাচ্চা মেয়ে কান্না করলে ঠিক যেরকম আওয়াজ হয় না, ফুপি ফুপি করে, ঠিক সেই টাইপের একটা কান্নার আওয়াজ ওরা বাইরে থেকে বারবার শুনতে পায়। আবার কখনো কখনো মনে হচ্ছে যেন সেই মেয়েটাই যেন মানে চিৎকার করে হাসার মতন করে হাসছে, যে হাসছে কখনো কান্না করছে, এই ধরনের আওয়াজগুলো ওরা খুব বাইরে থেকে স্পষ্ট বুঝতে পারে। তার কিছুক্ষণ পর ভিতর থেকে তান্ত্রিক উনি বেরিয়ে আসেন। বেরিয়ে আসার পরে এদেরকে বলেন যে দেখো তোমাদের বাড়িতে যেটা ছিল সেটাকে যদি তাড়াতে হয় তাহলে তোমাকে একটা ছোট রিচুয়ালস করতে হবে। এই বলে একটা ধাগা আর কিছু কালো মানে কোনো কিছু আগুন দিয়ে পোড়ানো, হয়তো কাঠের গুঁড়ো এরকম টাইপের কিছু, যেটা প্রান্তিকটা বুঝতে পারেনি, তবে কিছু ছাই এইগুলো দেয় এবং হাতের মধ্যে দেওয়ার পরে বলে যে তুমি এই কটা নিয়ে যাও এবং ওখানকার একটা শ্মশানে, বলে শ্মশানে তুমি ওটা দেবে, ওই মাটিতে ফেলে দেওয়ার পরে ওখান থেকে পেছন ফিরে না তাকিয়ে চলে আসবে। হয়তো তুমি পেছন থেকে ডাক পেলেও পেতে পারো, কিন্তু তুমি তাকাবে না। বাড়িতে এসে সোজা এসে তুমি স্নান করবে এবং স্নান করার পরে তুমি আমার সাথে আবার কথা বলবে। তার আগে অবধি তুমি কারোর সাথে কোনো কথা বলার দরকার নেই। তো এই কথাটা বলার পরে প্রান্তিক দা কথা মতন ওখান থেকে শ্মশানে যায়। শ্মশান ওখান থেকে কিছুটা দূরে ছিল। শ্মশানে যায়, শ্মশানে গিয়ে রিচুয়ালসটা করে। তো যখন প্রান্তিক দা নাকি ঘুরে আসে তখন প্রান্তিক দা বলছে আমি স্পষ্ট 3বার আমি আমার বউয়ের ডাক শুনতে পেয়েছিলাম, কিন্তু আমি বারবার যখন ফিরে আসছিলাম তখন উনি রাধা মাধবের নাম করতে করতে উনি ফিরে চলে আসেন এবং উনি আর পেছনে ফিরে তাকায়নি। ফিরে আসার পরে উনি স্নান করেন এবং স্নান করার পরে উনি তান্ত্রিকের সাথে কথা বলে। তান্ত্রিক তখন বলে যে দেখো আমি তোমার ঘরের প্রেত ব্যথা কাটিয়ে দিয়েছি, যে এসেছিল সে তোমার বাড়ি থেকে তোমাদের ব্যবহার করা কোনো একটা জিনিস নিয়ে গেছে এবং তারপরে সে এগুলো করেছে, তাই আমি এটা কাটিয়ে দিলেও যতক্ষণ ওর কাছে সে ব্যবহার করা জিনিসটা আছে সে কিন্তু আবারও করলে করতে পারে। তাই যদি তুমি পারো তুমি একবার কামাখ্যাতে যাও, অথবা তুমি তোমাদের বাংলায় ফিরে গিয়ে তারাপীঠে গিয়ে পুজো দাও এবং তারপরে তুমি যদি পারো তো এখানে না আসাই তোমার জন্য ভালো হয়। তো এই কথা বলার পর কিছুদিন ওখানে আর প্রান্তিকদা ছিল। তো এখন উনি ফিরে এসেছেন, পুরুলিয়ায় থাকছেন উনি। লাস্ট আমার গল্পটা শোনার পর ওনার সাথে আমার যেটা অনেক আগে থেকে একটা সম্পর্ক ছিল ফেসবুক সূত্রে, ওনার সাথে আমার একটা অনেকদিন আগে একবার আলাপ হয়েছিল, তখন আমি একটু ফেসবুকটা ইউজ করতাম। তো উনি চ্যানেলটা দেখার পর আমাকে নিজে ফোন করেন এবং ফোন করে পুরো ঘটনাটা আমাকে বলে এবং আমার শোনার পরে জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। স্টোরিটা কেমন লাগলো আমাকে জানাবে, যদি ভালো লাগে তাহলে লাইক করবে, আর যদি খারাপ লাগে তাহলে কমেন্টে বলবে কোন জায়গাটা তোমাদের খারাপ লাগলো এবং আমি কিভাবে গল্পটা তোমাদের সামনে আনলে, ঘটনাটা তোমাদেরকে বললে তোমাদের শুনতে আরো ভালো লাগবে। শুভরাত্রি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের সাথে আবার অনেক কথা হবে রহস্য রোমাঞ্চের পরের পর্বে।